হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য লেসন লার্ন। আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে, ওয়ার্ল্ড ওয়ার 1 নিয়ে। তো এই ভিডিওটি বা এই এপিসোডটি মূলত হচ্ছে যারা অ্যাডমিশন সিকার্স বা অ্যাডমিশন ক্যান্ডিডেটস বা যারা জেনারেল নলেজ নিয়ে আরও বেশি জানতে চায় তাদের জন্য। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করা যাক। প্রথম বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 1। তো এই ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ, যার অপর নাম হচ্ছে দ্য গ্রেট ওয়ার। দ্য ওয়ার, এ ওয়ার দ্যাট ওয়াজ এন্ড টু অল আদার ওয়ার। তো এই বিশ্বযুদ্ধ নিয়ে, যেই প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে মানুষের একটা কথা ছিল যে এই যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না। কারণ কারণ কি, এই বিশ্বযুদ্ধের ভয়াবহতা এত বেশি ছিল যে সবাই ভাবছিল যে এই যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না। এ ওয়ার টু এন্ড দ্য অল আদার ওয়ার। তো প্রথমেই আসি যে বিশ্বযুদ্ধের, এই প্রথম বিশ্বযুদ্ধের টাইমলাইন নিয়ে। এটা টাইমলাইন হচ্ছে 1914 থেকে 1918 পর্যন্ত। তো আমরা পুরো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলে নিতে চাই যে পুরো আলোচনাটা হচ্ছে একটা স্লাইডের মাধ্যমে হবে। তো আমরা স্লাইড দেখতে থাকবো এবং তার সম্পর্কে আলোচনা করতে থাকবো। যাই হোক, এরপর আমরা আসি হু ইজ টু ব্লেম। এই প্রথম বিশ্বযুদ্ধে কাকে ব্লেম করতে হবে, মানে কে মূলত দায়ী। তো মূলত যে দায়ী এই যুদ্ধে, জার্মানি ওয়াজ ব্লেমড, বাট মেনি কান্ট্রিজ অ্যাকচুয়ালি শেয়ার দ্য রেসপন্সিবিলিটি, লাইক অস্ট্রিয়া, সার্বিয়া, জার্মানি অ্যান্ড ফ্রান্স অ্যান্ড রাশিয়া। তো জার্মানিকে মূলত দায়ী করা হয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই স্লাইডে আমরা অনেক ইংরেজি কিওয়ার্ড পাবো, ইংরেজি অনেক শব্দ পাবো। তো স্লাইডটা মেইনলি আর কি ইংরেজিতেই বানানো হয়েছে। তো এটা মূলত যাতে সবার সুবিধা হয় এই জন্যই বানানো হয়েছে। তো আমি বাংলা এবং ইংরেজি দুইটাই ইউজ করব এই পুরো স্লাইডটাতে, পুরো ভিডিওটিতে অ্যাজ ওয়েল। তো মেনি কান্ট্রিজ অ্যাকচুয়ালি শেয়ার দ্য রেসপন্সিবিলিটি, মানে জার্মানি দায়ী হইলেও অনেকগুলো কান্ট্রি কিন্তু মানে এই যুদ্ধের যে ব্লেমটা, এটার রেসপন্সিবিলিটি শেয়ার করে। মেইনলি বলা যায় অস্ট্রিয়া, সার্বিয়া, তারপর ফ্রান্স আর রাশিয়া। জার্মানি তো মূলত আছেই। তো এরপরে দেখা যাক যে 4 আন্ডারলাইং কজেস অফ ওয়ার্ল্ড ওয়ার 1, এই প্রথম বিশ্বযুদ্ধ বা বলা যায় বিশ্বযুদ্ধের যেই আন্ডারলাইং কজ, যেটা মানে এর যে নিম্ন যেই কারণগুলো থাকে। তো কী কারণে মূলত এই ওয়ার্ল্ড ওয়ার 1 বা বিশ্বযুদ্ধটা হয়েছিল। তো আমরা দেখতে পাই যে MAIN, মেইন, মিলিটারিজম, M স্ট্যান্ডস ফর মিলিটারিজম, A স্ট্যান্ডস ফর অ্যালায়েন্স সিস্টেমস, I স্ট্যান্ডস ফর ইম্পেরিয়ালিজম অ্যান্ড ন্যাশনালিজম। তো আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা দেখতে পাইলাম যে মিলিটারিজম, অ্যালায়েন্স সিস্টেমস আর ইম্পেরিয়ালিজম আর ন্যাশনালিজমের কারণেই এগুলোই হচ্ছে আন্ডারলাইং কজেস ওয়ার্ল্ড ওয়ার 1-এর। তো আমরা আসি মিলিটারিজম কি, এটা নিয়ে। তো মিলিটারিজম হচ্ছে গ্লোরিফিকেশন অ্যান্ড বিল্ডিং আপ অফ আর্মড ফোর্সেস and thinking that powerful military equals to greatness, respect and fear of other countries, and large standing armies with the ability to mobilize quickly were valued. তো এই যে মিলিটারিজম মানে হচ্ছে সমরবাদ, সামরিক শক্তিকে প্রাধান্য দেওয়া। তো ইউরোপ কান্ট্রিগুলো কি করতো, সামরিক শক্তিকে অনেক অনেক বেশি ভ্যালুড মনে করতো, যে এই জিনিসটা অনেক গ্লোরিফিকেশন ক্যারি করে। তো এরা কি করলো, এরা প্রত্যেকটা ইউরোপের যে গ্রেট পাওয়ারগুলো ছিল, মেনলি 6টা কান্ট্রি, এরা কি করে, এরা মানে মিলিটারি বিল্ড আপ করতে থাকে। মানে এরা ভাবে যে এটাই মিলিটারি, পাওয়ারফুল মিলিটারি মানেই হচ্ছে গ্রেটনেস। এটা পাওয়ারফুল মিলিটারি মানেই হচ্ছে আমি অন্য একটা কান্ট্রি থেকে রেসপেক্ট পাবো, অন্য কান্ট্রি আমাকে ভয় করবে। এটা কি তার অনেক ভ্যালু দিত। আর এই যে লার্জ স্ট্যান্ডিং আর্মিস উইথ দ্য অ্যাবিলিটি টু মোবিলাইজ, বড় বড় আর্মি থাকা, বড় সেনাবহর থাকা, বড় সেনাবহরকে মোবিলাইজ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় কুইকলি মোবিলাইজ করা, এগুলোকে খুব ভ্যালু করা হতো। তো এই যে উগ্র সমরবাদ, এটা ওয়ার্ল্ড ওয়ার 1-এর খুবই ইম্পর্ট্যান্ট একটা আন্ডারলাইং কজ ছিল। তো এরপর আমরা আসি যে অ্যালায়েন্সেস, এটা তো খুবই ইম্পর্ট্যান্ট, যে জোট। তো ইউরোপে কিছু সামরিক জোট আমরা দেখতে পাই, সামরিক জোট, বিভিন্ন রিজনের যে জোটগুলো দেখতে পাই, এই জোটগুলা ওয়ার্ল্ড ওয়ার 1-এর প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হিসেবে অনেক বড় কাজ করে আর কি। তো অ্যালায়েন্সেসের যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে অ্যান অ্যাসোসিয়েশন অফ কান্ট্রিজ, অ্যান এগ্রিমেন্ট অফ ডিফেন্স অর কমন পলিসিস। ঠিক আছে, অ্যান অ্যাসোসিয়েশন অফ কান্ট্রিজ, অ্যান এগ্রিমেন্ট অফ ডিফেন্স অর কমন পলিসিস। তো কমন পলিসি নিয়ে অথবা এগ্রিমেন্ট অফ ডিফেন্স নিয়ে কয়েকটা দেশ মিলে একটা জোট তৈরি করে। মূলত আমরা কিছু সামরিক জোট দেখতে পাই ইউরোপে। তো মজার ব্যাপার হচ্ছে, দিস অ্যালায়েন্সেস ওয়ার ফর্মড
বা এই জোটগুলা ফর্ম করা হয়েছিল হচ্ছে দ্য পারপাস অফ কিপিং পিস ইন ইউরোপ। তো এই জোটগুলা মেইনলি তৈরি করা হয়েছিল ইউরোপের শান্তি প্রতিষ্ঠার কারণে, মানে এর উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আয়রনিকলি বিকজ দে অ্যাকচুয়ালি পুশড অল অফ দ্য ইউরোপ ইনটু ওয়ার, কিন্তু কি হইলো, এই জোটগুলোর কারণেই পুরো ইউরোপটা যুদ্ধে চলে যায়। এরা ক্রিয়েট করা হয়েছিল শান্তির জন্য, কিন্তু এই জোটগুলোর কারণেই পুরো ইউরোপ যুদ্ধে মানে যুদ্ধে লেগে যায়। এটা খুবই ফানি ছিল, আয়রনিক ছিল। যাই হোক, তো অ্যালায়েন্সের মধ্যে মানে আমরা জোটের মধ্যে দেখতে পাই দুইটা জোট দেখতে পাই আলাদা। তো এক পাশে আমরা দেখতে পাই ট্রিপল অ্যালায়েন্স। তো ট্রিপল অ্যালায়েন্সে কোন তিনটা ছিল? তিন বড় ভাই, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গারি আর ইতালি। তো অস্ট্রিয়া হাঙ্গারি একটা কথা বলতেই হয় যে অস্ট্রিয়া আর হাঙ্গারি তো আলাদা আলাদা কান্ট্রি। তো অস্ট্রিয়া হাঙ্গারি মানে কি, বা সংক্ষেপে এইচ, এটা মানে কি? এটা হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গারি হচ্ছে একটা এম্পায়ার ছিল সেই সময়তে। অস্ট্রিয়া আর হাঙ্গারি দুইটা দেশ একসাথে ছিল, এটা পুরোটা একটা সাম্রাজ্য ছিল। তো যাই হোক, এটা হচ্ছে ট্রিপল অ্যালায়েন্স। আর এই পাশে আরেকটা জোট ট্রিপল এন্টেট। তো এখানে দেখতে পাই আমরা ফ্রান্স, রাশিয়া আর গ্রেট ব্রিটেন, এই তিন বড় ভাই। তো যাই হোক, আমরা একটু ম্যাপে যদি দেখি যে এইগুলো ছিল, এই যে ব্রাউন কালার যেগুলো, এগুলো হচ্ছে নিউট্রাল কান্ট্রিজ। এই যেমন স্পেন, রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস, টার্কি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড। তো এগুলো ছিল নিউট্রাল। আর এখানে আমরা যেই জোটগুলো দেখতে পাই যে ট্রিপল এন্টেটের মধ্যে ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। আর ট্রিপল অ্যালায়েন্সের মধ্যে ছিল জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গারি আর ইতালি। তো ইতালি, জার্মানি আর অস্ট্রিয়া এগুলো বন্ধু ছিল, তিন বন্ধু। আর এখানে তিন বন্ধু, গ্রেট ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়া। তো ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কজ ছিল এই ওয়ারের সূচনায়। তো হোয়েন পাওয়ারফুল কান্ট্রিজ ট্রাই টু ডমিনেট আদার কান্ট্রিজ, যখন শক্তিশালী দেশগুলো আর একটা দেশ বা একটা উইক কান্ট্রিকে ডমিনেট করার ট্রাই করে, তো এটাই তো ইম্পেরিয়ালিজম, তাদের সাম্রাজ্য ছড়াইতে চায়। তা আমরা সেই সময় দেখতে পাই যে ইউরোপিয়ান নেশনস ওয়ার কম্পিটিং ইচ আদার ফর কলোনিস ইন আফ্রিকা। আফ্রিকায় কলোনি তৈরি করার জন্য ইউরোপের কান্ট্রিগুলো মানে কম্পিট করা শুরু করে দেয়। মানে এরা এদের সাম্রাজ্য বাড়াইতে চায়। এই যে সাম্রাজ্যবাদ, এটা আমরা খুবই দেখতে পাই যে জার্মানির উপর দেখতে পাই, ফ্রান্সের উপর দেখতে পাই, ব্রিটেনে দেখতে পাই, ইতালিতে দেখতে পাই, আমরা জাপানেও দেখতে পাই। এই যে ইম্পেরিয়ালিজম, মিলিটারিজম, এইগুলোর জন্যই আর কি ওয়ার্ল্ড ওয়ার 1 এর সূচনা হয়। তো কান্ট্রিজ অফেন ডিসপিউটেড ওভার ল্যান্ড হুইচ ইন্টেন্সিফাইড রাইভালরিজ। এই যে ডিসপিউট ওভার ল্যান্ড, মানে একটা পার্টিকুলার একটা ল্যান্ড নিয়ে দুইটা দেশের মধ্যে যে ঝগড়া বিবাদ হয়, যে দুইটা দেশের মধ্যে যে ডিসপিউট ক্রিয়েট হয়, এইগুলোর জন্য তো রাইভালরি তৈরি হয়। আর এগুলোই তো ইম্পেরিয়ালিজমের সূচনা, ইম্পেরিয়ালিজম ফল এগুলো। তো অ্যাজ টেরিটরিজ টু কলোনাইজ বিকেম মোর স্কার্স। তো কী হইলো, এই যে কলোনি তৈরি করা, তারা সবাই ট্রাই করে যে উইক রিজিয়নগুলোতে বা আফ্রিকায় কলোনি তৈরি করা। তো কলোনি তৈরি করা অনেক হার্ড হয়ে যেতেছে, সবাই কম্পিট করতেছে, তো জিনিসটা অনেক স্কার্স হয়ে যায়, হার্ড হয়ে যায়। তো রাইভালরিজ হিটেড আপ। তো এই রাইভালরি বাইরে গেল প্রত্যেকটা কান্ট্রির মধ্যে, পাওয়ারফুল কান্ট্রিগুলোর মধ্যে। তো পাওয়ারফুল কান্ট্রিগুলো কী করলো, যেহেতু এরা পারতেছে না, সহজে পারতেছে না, সোজা আঙুলে ঘি না উঠলে কি আঙুল বাঁকা করতে হয়, তারা কী করলো, ইনক্রিজ দেয়ার মিলিটারি টু প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট। তো সবাই কী করলো, তাদের মিলিটারি পাওয়ার বাড়াতে থাকে টু প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট। এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে ন্যাশনালিজম, উগ্র জাতীয়তাবাদ, যার অর্থাৎ ন্যাশনালিজম অবশ্যই একটা ভালো জিনিস, কিন্তু ব্যাপারটা যখন এক্সট্রিম লেভেলে চলে যায় তখন আর ভালো থাকে না। যেটা আমরা জার্মানির মধ্যে দেখতে পাই যে ডিপ ডিভোশন টু এক্সট্রিম প্রাইড ইন ওয়ানস নেশন led to intense competition between nations. By 1900, there were 6 great powers in Europe: Great Britain, France, Russia, Germany, Austria-Hungary and Italy. তো ন্যাশনালিজম প্রত্যেকটা দেশ কি করলো, তারা চায় এই যে ইউরোপের কান্ট্রিগুলো চায় হচ্ছে প্রত্যেকটা জায়গায় নিজের দেশকে মানে খুব উচ্চতায় তুলে ধরতে। কম্পিটিশন ইন মার্কেট, ম্যাটেরিয়ালস, সব কিছুতে কম্পিটিশন মানে ক্রিয়েট করার ট্রাই করে। জিবি স্ট্যান্ডস ফর গ্রেট ব্রিটেন। তো গ্রেট ব্রিটেন অ্যান্ড জার্মানি কম্পিটেড ইচ আদার ফর ইন্ডাস্ট্রিয়াল ডমিনেন্স ইন ইউরোপ। তারা ইউরোপে একটা ইন্ডাস্ট্রিয়াল যে ডমিনেন্স ক্রিয়েট করার ট্রাই করতো। তো সেই সময় কিন্তু গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এরা খুব আগে ছিল ইন্ডাস্ট্রিয়াল ডমিনেন্সে, রাশিয়া একটু পিছিয়ে ছিল। যাই হোক, ফ্রান্স অ্যান্ড জার্মানি হেটেড ইচ আদার
ফ্রান্স আর জার্মানি কিন্তু তখন মানে একে অপরকে খুব প্রচুর ঘৃণা করতো, এদের মধ্যে ওয়ারও হয় 1870 সালে। এই যে 1870 ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার, ফ্রান্স ওয়ান্টেড অ্যালেস লরেন ব্যাক। এটা একটা জায়গা ছিল, অ্যালেস লরেন একটা জায়গার অনেক এই জায়গায় আমি শুনছি খুব ভালো বিয়ার বিয়ার হইতো, আরও বিভিন্ন জিনিস ছিল, প্লাস পয়েন্ট ছিল অ্যালেস লরেন। তো মেইনলি এই জায়গাটা একবার জার্মানি দখল করে, একবার ফ্রান্স দখল করে, একবার জার্মানি, এইভাবে মানে ফ্রাঙ্কো প্রুশিয়ান একটা ওয়ার হয়। প্রুশিয়ান সাম্রাজ্যের সাথে একটা রাশিয়া মানে ফ্রান্সের একটা ওয়ার হয়। তো প্রুশিয়ানকে ব্যাকআপ দেয় জার্মানি, জার্মানি আন্ডারে ছিল প্রুশিয়ান। তো মানে আলটিমেটলি ফ্রান্স মেবি জিতে আছে, যাই হোক। তো এইভাবে একটা ডিসপিউট তৈরি হয়, এইভাবে একটা ফ্রান্স আর জার্মানির মধ্যে একটা হেট্রেড তৈরি হয় আর কি। তো এই যে বালকান পাওয়ার কেক অফ ইউরোপ, বালকান যে রাষ্ট্রগুলো ছিল ইউরোপে, তো এরা নিজেদেরকে অনেক পাওয়ার কেক ভাবতো আর কি। তো আবার একটা জিনিস সেখানে বলতেই হয় যে অস্ট্রিয়া হাঙ্গেরি অ্যান্ড সার্বিয়া বোথ ওয়ান্টেড টু অ্যানেক্স বসনিয়া। ওই টাইমটাতে বসনিয়া যে জায়গাটা ছিল, এই বসনিয়া জায়গাটা সার্বিয়াও দখল করতে চায়, আবার অস্ট্রিয়া হাঙ্গেরিও দখল করতে চায়। এদের মধ্যে কিন্তু অনেক কলহ হয়। তো এই যে কলহ সম্ভবত হ্যাঁ 1908 সালে অর্থাৎ অস্ট্রিয়া হাঙ্গেরি কিন্তু বসনিয়া অ্যানেক্স করে, মানে বসনিয়াকে দখল করে ফেলে। তো এইভাবে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা বিভিন্ন কান্ট্রির সাথে বিভিন্ন কান্ট্রির যেই অভ্যন্তরীণ কলহ, রাজনৈতিক বা ফিনান্সিয়াল হোক বা সেটা পলিটিক্যাল হোক বা ডিসপিউটেবল ল্যান্ড হোক, বা বিভিন্ন কারণেই এক অপরের সাথে হেট্রেড রাইভালরি ক্রিয়েট হয়। তো এইভাবে আর কি ওয়ার্ল্ড ওয়ারের যে মূল সূচনা সেটা হয়। তো এখন আমরা আসি ওয়ার্ল্ড ওয়ারের মেইন যেটা। তো আমরা শুরুতেই বলে রাখি ওয়ার্ল্ড ওয়ারের টাইম লাইন আমরা যেটা বলছিলাম 1914 থেকে 1918, এটা নোট করে রাখতে হবে। তো এখন আমরা যেটা আসি সেটা হচ্ছে দ্য স্পার্ক দ্যাট স্টার্টেড ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। তো আগুন জ্বলতে যেমন স্পার্কের প্রয়োজন হয়, তো এরকমই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সূচনায় একটা স্পার্ক ছিল। তো এই স্পার্কটা হচ্ছে জুনের 28 তারিখ, 1914 সালের জুনের 28 তারিখ, এটা নোট করে রাখবেন। জুনের 28 তারিখে কি হলো, ফ্রান্স ফার্ডিন্যান্ড যে ছিল অস্ট্রিয়ার যুবরাজ, ঠিক আছে, অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ। তো সে কি করলো, তার সপরিবারে সে সার্বিয়ার সারাজেভো বসনিয়ার সারাজেভো জায়গায় ঘুরতে যায়। মানে সার্বিয়ার সফরকালে তারা সারাজেভো নামক একটা জায়গায় মানে একটা কাজে তারা আসে। তো এই যে কাজে তারা আসে, তো এখানে কি হয়, ব্ল্যাক হ্যান্ড নামক একটা সার্বিয়ান টেররিস্ট গ্রুপ ছিল। এই টেররিস্ট গ্রুপের একটা মেম্বার গাব্রিলো প্রিন্সিপ, এই গাব্রিলো প্রিন্সিপ কিন্তু ফ্রান্স ফার্ডিন্যান্ডকে গুলি করে হত্যা করে ফেলে, তাকে অ্যাসিনেট করা হয়। এই 19 বছর বয়সী গাব্রিলো প্রিন্সিপ, বলতে গেলে বলা যায় যে এই 19 বছরের এই গাব্রিলো প্রিন্সিপ এই ওয়ার্ল্ড ওয়ারের সূচনা করছে, মানে স্পার্ক ক্রিয়েট করছে। যাই হোক, মেম্বার অফ দ্য ব্ল্যাক হ্যান্ড সার্বিয়ান টেররিস্ট গ্রুপ। তো 1914 সালে জুনের 28 তারিখে ফ্রান্স ফার্ডিন্যান্ড হত্যার মাধ্যমে সার্বিয়া সফরকালে ফ্রান্স ফার্ডিন্যান্ডের আততায়ীর হাতে নিহত হওয়ার সূত্র ধরেই ঠিক এক মাস পরেই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেটা বিস্তারিত আমরা একটু পরেই দেখব। এই যে সেই ফ্রান্স ফার্ডিন্যান্ড আর তার স্ত্রী সোফিয়া, তাদের দুইটা বাচ্চাও ছিল। যাই হোক, এই সেই মহান ব্যক্তি যার জন্য আমাদের ওয়ার্ল্ড ওয়ার ওয়ান সূচনা হয়, গাব্রিলো প্রিন্সিপ, ম্যান ইউ ডিড সামথিং টেরিবল ম্যান। যাই হোক, জার্মানিজ রোল ব্ল্যাঙ্ক চেক। এখন কি হলো, কাহিনীটা সংক্ষেপে বলতে গেলে অস্ট্রিয়ার যুবরাজ সার্বিয়ায় ঘুরতে আসে এবং তাকে অ্যাসাসিনেট করা হয়। এবং বলে রাখা ভালো যে ফ্রান্স জোসেফ ছিল লিডার, ছিল হচ্ছে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। আর এখানে কাইসার উইলহেম টু ছিল জার্মানির আন্ডারে, মানে জার্মানির লিডার ছিল কাইসার উইলহেম টু। তো এই জার্মানি তো আবার বড় ভাই, আমরা আগেই দেখছি যে জোট ট্রিপল অ্যালায়েন্সের মধ্যে ছিল, মানে তাদের একটা জোট ছিল, মানে জোটের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে জার্মানি আর অস্ট্রিয়া হাঙ্গেরি একসাথে। তো নিশ্চয়ই অস্ট্রিয়া হাঙ্গেরি এমন একটা বিপর্যয় হয়ে গেল, এমন একটা বিপদের দিনে নিশ্চয়ই জার্মানি তাদের পাশে দাঁড়াবে। তো জার্মানি কি করলো, অস্ট্রিয়া হাঙ্গেরিকে ব্ল্যাঙ্ক চেক দিল। এই ব্ল্যাঙ্ক চেক একটা এক্সপ্লেনেশন আছে, এটা এমন না যে ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক দিছে। যাই হোক, উইলহেম টু গেভ জোসেফ এ ব্ল্যাঙ্ক চেক, যেটা মানে হচ্ছে প্রমিস অফ আনকন্ডিশনাল সাপোর্ট নো ম্যাটার হোয়াট দ্য কস্ট। মেইন কথা হচ্ছে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরিকে বলে যে আমরা তোমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, যেটার মানে হচ্ছে তোমরা আমাদের কাছ থেকে আনকন্ডিশনাল যে কোনো প্রকারের সাপোর্ট পাবা। তো অর্থাৎ অস্ট্রিয়া হাঙ্গেরি কিন্তু শুরু থেকে আমরা দেখছি সার্বিয়ার সাথে তাদের সম্পর্ক ভালো না,
তো এরা এখন পারফেক্ট একটা এক্সকিউজ পাইছে সার্বিয়াকে ক্রাশ করার জন্য। এইচ ওয়ান্টেড টু ক্রাশ সার্বিয়া অ্যান্ড স দিস অ্যাজ দ্য পারফেক্ট এক্সকিউজ। সো এইভাবে কিন্তু যুদ্ধের সূচনা হয়। তো এরপর আমরা যেটা দেখি, জুলাইয়ের 23 তারিখে 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরি গেভ সার্বিয়া এ ভেরি হার্শ আলটিমেটাম অ্যান্ড অনলি 48 আওয়ার্স টু রিপ্লাই। তো জুলাইয়ের 23 তারিখে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়াকে একটা আলটিমেটাম দেয়, যেটা পূরণ করার জন্য মানে রিপ্লাই দেওয়ার জন্য অনলি 48 ঘন্টা ছিল। তো সার্বিয়া অনেকগুলো ডিমান্ডই তার পূরণ করতে চাইছিল, কিন্তু এস তো ছাইরা কথা বলবে না, মানে এরা তো উগ্র অনেক। যাই হোক, তো এইচ ওয়াজ আনউইলিং টু নেগোশিয়েট, এটা নেগোশিয়েট করবে না, এটা ডাইরেক্ট কী করছে, জুলাইয়ের 28 তারিখ এইচ ডিক্লেয়ার ওয়ার অন সার্বিয়া, অর্থাৎ অস্ট্রিয়া হাঙ্গেরি জুলাইয়ের 28 তারিখে 1914 সালে জুলাইয়ের 28 তারিখে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এভাবেই প্রথম বিশ্বযুদ্ধের অফিসিয়াল সূচনা হয়। সো এই ডেটটা নোট করে রাখবেন, জুলাইয়ের 28 তারিখে 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং এটাই প্রথম বিশ্বযুদ্ধের অফিসিয়াল সূচনা। তো এইভাবে ওয়ার্ল্ড ওয়ার, এভাবে এখন আমরা দেখবো ওয়ার্ল্ড ওয়ার কীভাবে ছড়ায়, একটা ওয়ার কীভাবে ওয়ার্ল্ড ওয়ার হয়। তো আমরা শুরুতে দেখছি যে এগুলো জোট ছিল। তো এইচ কী করলো, সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, পাশে ডেট দেওয়া আছে 28 তারিখ জুলাই। রাশিয়া বিগিনস টু মোবিলাইজ ইন সার্বিয়াস ডিফেন্স। তো সার্বিয়ার বন্ধু আবার রাশিয়া, অর্থাৎ বড় ভাই। রাশিয়া আসছে সার্বিয়াকে ডিফেন্স দেওয়ার জন্য, হেল্প করার জন্য। এখন জার্মানি তো আর বসে থাকবে না, রাশিয়া যেহেতু আসছে, বড় ভাই আসছে, এখন জার্মানিও চলে আসছে। জার্মানি কি করছে, ডিক্লাস ওয়ার অন রাশিয়া। এখন জার্মানি রাশিয়ার বিরুদ্ধে লাগছে। এখন জার্মানি আবার কি করছে, জার্মানি তো আবার ফ্রান্সের সাথে অনেক শত্রুতা আছে। এখন এই সুযোগে জার্মানিও কি করছে, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ লাগাই দিচ্ছে। আবার সে বেলজিয়াম ইনভেড করছে। কেন করছে ইনভেটস বেলজিয়াম, এটার কারণ আছে। জার্মানি চাইছিল বেলজিয়াম দিয়ে ঢুকে পিছন দিয়ে ফ্রান্সকে মারবে, কারণ ফ্রান্সের ডিফেন্স অনেক স্ট্রং ছিল। সামনাসামনি একসাথে দুই দেশে যুদ্ধ করা তো পসিবল ছিল না, একসাথে ফ্রান্স আর রাশিয়া তো পসিবল না। তো জার্মানি চাইছিল বেলজিয়াম দিয়ে ঢুকে পিছন দিয়ে ফ্রান্সকে মারবে, এবং পরে ফ্রান্সকে শেষ করে দেন রাশিয়াকে যা ধরবে। তো এখন আমাদের বড় ভাই, আরেকটা বড় ভাই আছে গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেন তো বসে থাকতে পারে না। এই গ্রেট ব্রিটেন যখন দেখলো যে বেলজিয়াম ইনভেট করছে জার্মানি, ফ্রান্সটাও মারতেছে, ফ্রান্সও তার এলাই, তো গ্রেট ব্রিটেনে কী করলো, জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ঠিক এইভাবেই বিশ্বযুদ্ধের সূচনা হয়। আর এইভাবেই প্রত্যেকটা দেশ ইন্টারকানেক্টেড হয়, এবং ইন্টারকানেক্টেডলি এদের মধ্যে মানে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হইতে থাকে, এবং এটা একটা ওয়ার্ল্ড ওয়ারে রূপান্তরিত হয়। পরবর্তীতে কিন্তু আমেরিকাও যুদ্ধে অংশগ্রহণ করে। তো এটা আমরা দেখব। তো টু সাইডস ইমার্জ, একটা অ্যালাইড পাওয়ার্স বা মিত্র শক্তির দেশ, আর একটা হচ্ছে সেন্টার পাওয়ার্স বা অক্ষ শক্তির দেশ। তো অ্যালাইড পাওয়ার্সে আছে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ইতালি। এই কান্ট্রিগুলো মেইনলি ওয়ারে ছিল মিত্রশক্তির দেশে বা অ্যালাইড পাওয়ার্সে। এখানে আমেরিকাও ছিল, টু বি প্রেসাইজ। আর এখানে সেন্ট্রাল পাওয়ার্সে আমরা দেখতে পাই জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, বুলগেরিয়া, অটোমান এম্পায়ার, তুর্কি, এগুলো একসাথে। তো এরপরে আমরা যেটা দেখতে পাই, এখানে আমরা এই ম্যাপটাতে দেখতে পাই যে অ্যালাইড পাওয়ার্সে ফ্রান্স, ইতালি, এরা এই ফ্রান্সকে ব্যাকআপ দিতেছে ব্রিটেন। তো এখানে আমরা বেলজিয়াম দেখতে পাই, ঠিক এখান দিয়ে ঢুকে ফ্রান্সকে তারা জার্মান অ্যাটাক করতে চেয়েছিল। আর এখানে রাশিয়া এই সার্বিয়াকে ব্যাকআপ দেয়, ঠিক আছে। তো এই জার্মানি আর অস্ট্রিয়া হাঙ্গেরিকে ব্যাকআপ দেয়। এইভাবে যুদ্ধটা অ্যাকচুয়ালি লাগে আর কি। তো এখানে কিছু নিউট্রাল কান্ট্রি ছিল, এগুলো নিউট্রাল কান্ট্রি, সুইডেন, তারপরে সুইজারল্যান্ড, স্পেন, এগুলো নিউট্রাল কান্ট্রি ছিল। আর যাই হোক, এরপর আমরা আসি কি ফিগার্স অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের যে নায়কগুলো ছিল, আমাদের এই মুভির যে নায়ক, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান মুভির যে নায়ক বা খুবই ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ, যাদের কথা না বললেই নয়, যেমন রাশিয়ার জার নিকোলাস II, ব্রিটেনের H হেনরি অ্যাসকুইথ এবং লয়েড জর্জ, প্রধানমন্ত্রী লয়েড জর্জ, এবং ফ্রান্সের রেমন পয়েনকেয়ার, এবং ইউএসের প্রেসিডেন্ট উড্রো উইলসন, যার কথা না বললেই নয়, এবং জার্মানির কাইসার উইলহেম II। এরা ছিল আমাদের নায়ক। তো পুরা জিনিসটার মেইন আইডিয়া হচ্ছে, হোয়াট বিগেন অ্যাজ এ লোকাল ডিসপিউট বিটুইন Austria-Hungary and Serbia became a global conflict that had no clear limited objective. জিনিসটা অনেক দুঃখজনক যে লোকাল কিছু ডিসপিউটের কারণে, মানে অস্ট্রিয়া হাঙ্গেরি আর সার্বিয়ার লোকাল কিছু প্রবলেমের কারণে এটা একটা গ্লোবাল কনফ্লিক্ট হয়ে দাঁড়ায়।
এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই গ্লোবাল কনফ্লিক্টটার কোনো লিমিটেড অবজেক্টিভ ছিল না, কোনো ক্লিয়ার কোনো অবজেক্টিভ ছিল না। এটা কি নিয়ে যুদ্ধ করতেছে? দিস ইজ ওয়াই ওয়ার ইজ সো ব্যাড, সো ডিভাস্টেটিং। সো বাই 1918 অলমোস্ট 8.5, প্রায় বলা যায় 1 কোটির মতো মানুষ মারা যায়, সোলজার মারা যায়, প্রায় 21 মিলিয়নের বেশি মানুষ উন্ডেড হয়, প্রায় $338 বিলিয়ন ক্ষতি হয়, destroyed homes, farms and cities. In Europe, entire generations of young men were wiped out by this war. Can you believe it? Entire generation of young men were wiped out by this war. পুরা একটা ইয়াং জেনারেশন ইউরোপের এই যুদ্ধে মুছা যায় পুরা। তো এরপরে আমরা আসি জার্মানির টু ফ্রন্ট ওয়ার স্ট্র্যাটেজি, যেটাকে বলা হয় স্ক্লাইফেন প্ল্যান, মিলিটারি স্ট্র্যাটেজি টু অ্যাভয়েড এ টু ফ্রন্ট ওয়ার। অর্থাৎ দুইটা দেশের সাথে তো একসাথে যুদ্ধ করা সম্ভব না, তো এটা চাইছিল কাট থ্রু বেলজিয়াম অ্যান্ড এনসার্কল ফ্রেঞ্চ, বিট ফ্রান্স ইন 6 উইকস, রেস ব্যাক টু ফাইট রাশিয়া। তো এটা আমরা একটু আগে বলছিলাম যে পিছন দিয়ে বেলজিয়ামদের ঢুকে ফ্রান্সকে শেষ করে দেন রাশিয়ার সাথে ওয়ার করবে, কিন্তু স্ক্লাইফেন প্ল্যান হয় নাই, এই প্ল্যানটা ভেস্তে যায়। এটা আমরা দেখবো পরে। তো এখানে আর কি দেখানো হয় যে পিছন দিয়ে জার্মানি বেলজিয়ামে ঢুকে পিছন দিয়ে ফ্রান্সকে অ্যাটাক করতে চায়। তো এখানে ফ্রান্সের ডিফেন্স অনেক স্ট্রং ছিল এই জায়গাটাতে, তো এই ডিফেন্স তারা ভাঙতে ছিল কীভাবে? পিছন দিয়ে এসে। তো যাই হোক, এখানে এই যে ব্যাটল অফ মার্ন, এখানে মার্ন রিভারের একটা যুদ্ধ হয়, বলতেই হয়, প্যারিসে কিছু ঝামেলা হয়। তো দ্য স্ক্লাইফেন প্ল্যান, তো প্ল্যানের যে কি টু সাকসেস ছিল যেটা ছিল স্পিড, কিন্তু স্পিড তাদের মধ্যে ছিল, কিন্তু এটা কাজে দেয় নাই, কারণ ফ্রান্স আর জিবি মানে হচ্ছে গ্রেট ব্রিটেন, ফ্রান্স আর গ্রেট ব্রিটেন খুব স্ট্রং ছিল, মানে এরা জার্মানরা যা ভাবছিল তার থেকেও স্ট্রং ছিল। ইভেন রাশিয়াও জার্মানরা যা ভাবছিল তার থেকে কুইক ছিল। রাশিয়াও mobilized quicker than they expected. Even France and Great Britain were stronger than the Germans anticipated, and they failed. First Battle of Marne. তো বেলজিয়াম দিয়ে ঢোকার পরে প্রথম যেই যুদ্ধটা হয় ফ্রান্সের সাথে জার্মানির, সেটা হচ্ছে ব্রিটিশ অ্যান্ড ফ্রেঞ্চ অ্যাটাকড অ্যাট দ্য ভ্যালি অফ দ্য রিভার মার্ন, মানে মার্ন রিভার। এখানে অনেক ঝামেলা হয়, তো আমরা যুদ্ধের ভিতরে যাচ্ছি না। এখানে একটা কথা বলতেই হয় যে প্যারালাল ট্রেঞ্চ, মানে ট্রেঞ্চ ওয়ারফেয়ার, ঠিক আছে? তো তুমুল যুদ্ধ হয়। তো এখানে একটা স্ট্র্যাটেজি ছিল ট্রেঞ্চ ওয়ারফেয়ার, যে বোথ সাইডস ডাগ ডিপ ট্রেঞ্চেস, ইভেনচুয়ালি 500 মিটার অফ প্যারালাল ট্রেঞ্চেস। তো মানে দুইটা ট্রেঞ্চ ডাগ করা হয়, ফ্রান্সের একটা ট্রেঞ্চ, জার্মানির একটা ট্রেঞ্চ, দুইটা ট্রেঞ্চের মাঝখানে নোম্যান্স ল্যান্ড। এরা একে অপরের দিকে বুলেট শ্যুট করতে থাকে, বছরের পর মানে মাসের পর মাস, বছর যায়, এরা মানে লাশ পড়তে থাকে। এরা মানে এই লাইনটা পড়লে বোঝা যায় যে কি হয় এখানে। দ্য ম্যান স্লেপ্ট ইন মাড, ওয়াশড ইন মাড, এইট মাড অ্যান্ড ড্রিমড মাড। দ্যাট ওয়াজ টোটালি ডিভাস্টেটিং, টোটালি আনবিলিভেবল। এই যে ট্রেঞ্চ ওয়ারফেয়ার, soldiers shared food with rats and their beds with lice. Fresh food was non-existent and sleep was nearly impossible. No man's land, space between the opposing trenches, a man-made desert. Can you believe it? মানে ট্রেঞ্চ ওয়ারফেয়ারে মাসের পর মাস মানে যুদ্ধ হয়। কি কারণে যুদ্ধ হয়? এই কিছু জায়গার জন্য। যুদ্ধ করে কি পায়? কি পাইছে? কিছুই পায় না। এখানে আমরা ছবি দেখলে বুঝি যে এখানে এই যে ট্রেঞ্চ, এই যে আরেক দেশের ট্রেঞ্চ, এইগুলো হচ্ছে নোম্যান্স ল্যান্ড। কিছু বলার নেই। কিছু ছবি ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের ট্রেঞ্চ ওয়ারফেয়ারের কিছু ছবি এখানে আমি দেখতে পাই। এই যে পয়জন গ্যাসের যে এফেক্ট। তো ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের কিছু ওয়েপন সম্পর্কে কথা না বললেই হয় না। মেশিন গান, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে মেশিন গানের ইউজ করা হয়, পয়জন গ্যাস ইউজ করা হয়, যেটা জার্মানসের মাধ্যমে ডেভেলপ করা হয়, যেটা খুবই ডেডলি ছিল। দ্য ট্যাঙ্ক, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে প্রথমবারের মতো ব্রিটিশরা ট্যাঙ্ক ইন্ট্রোডিউস করে, যেটা একমাত্র জিনিস যেটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে দিয়ে মানে মুভ করতে পারতো, কুড মুভ অ্যাক্রস দ্য নোম্যান্স ল্যান্ড। তো এয়ারপ্লেন, ইভেন এই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে প্রথমবারের মতো প্লেনকে মানে কমব্যাটে ইউজ করা হয়।
যুদ্ধ বিমান প্রথমবারের মতো ইউজ করা হয় ইতিহাসে। আর জেপলিন কি? জেপলিন হচ্ছে গ্যাস ফিল্ড বেলুনস, যেটা জার্মানদের আরেকটা ইন্ট্রোডাকশন, মহাসৃষ্টি। যাই হোক, এই আসি জেপলিন। ওয়েপেনরি, সাবমেরিনস, এটাও খুব ইম্পর্টেন্ট। জার্মানরা প্রথমবারের মতো বিশ্বযুদ্ধে তারা সাবমেরিন ইন্ট্রোডিউস করে, যাকে ইউবোটস বলা হয়, জার্মান ওয়ার্ডে আন্টারসিবোট। তো এটা নিয়েই একটা সাবমেরিন নিয়ে অনেক ঝামেলা করে জার্মানরা। এই ঝামেলার কারণে কিন্তু পরবর্তীতে ইউএস, আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার 1-এ অংশগ্রহণ করে আমরা দেখতে পাই। একটা মজার ব্যাপার হচ্ছে এই যে বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি, মোস্ট পিপল বিলিভ দিস নিউ টেকনোলজি উড ডেলিভার এ ফাস্ট মুভিং ওয়ার, বাট ইট ডিড দ্য অপোজিট। ইট অ্যাকচুয়ালি ওয়ার্সেন্ড দ্য স্টেলমেট অ্যান্ড রিজাল্টেড ইন হায়ার ডেথ টোলস অল অ্যারাউন্ড। তো সবাই ভাবছিল যে এই যে অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স ওয়েপেনরি, সবাই ভাবছিল যে এগুলোর কারণে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু ইন দি এন্ড দেখা যায় যে যুদ্ধ আরও লেটে শেষ হয়, আরও মানে পরিস্থিতি আরও খারাপ হয়। তো দ্য ইউএস জয়েন্স দ্য ওয়ার্ল্ড ওয়ার 1, এটা খুবই ইম্পর্ট্যান্ট। 1917 সালের 6 এপ্রিল দ্য ইউএস জয়েন্ট দ্য ওয়ার ইন 1917 অন দ্য সাইড অফ দ্য অ্যালাইস। তো মিত্রশক্তির সাথে, অর্থাৎ যুক্তরাজ্য এবং রাশিয়া এবং ফ্রান্সকে ব্যাকআপ দিতে ইউএস কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে 1917 সালের 6 এপ্রিল। এই তারিখটা নোট করে রাখবেন। জার্মানিজ আনরেস্ট্রিক্টেড ইউবোট ওয়ারফেয়ার, ঠিক আছে? জার্মানিকে কিন্তু আনরেস্ট্রিক্টেড করা হয়, তাকে কিন্তু রেস্ট্রিকশন দেওয়া হয় যে আপনার মানে জার্মানি ইউবোট ইউজ করতে পারবে না, অর্থাৎ সাবমেরিন ইউজ করতে পারবে না, কিন্তু তারপরও জার্মানি ইউজ করতে থাকে। এই কারণে আমেরিকা খেপে যায়। ইভেন এই যে 1915 সালে একটা জার্মান ইউবোট লুজিতানিয়া নামক একটা আমেরিকান শিপকে ধ্বংস করে ফেলে এবং 128 জন আমেরিকান সোলজার মারা যায়। এরপরে সাসেক্স প্লেজ হয় যে প্রমিস টু স্টপ, জার্মানিকে সাসেক্স প্লেজ দেওয়া হয়, কিন্তু তারপরে জার্মানি থাইমা থাকে নাই, তারা তাদের সাবমেরিন কার্যক্রম চালায় যায় এবং 4টা শিপ 1917 সালের ফেব্রুয়ারি 1 তারিখে 4টা শিপ ডুবাই দেয়। এরপরে কিন্তু ইউএস অফিসিয়ালি ওয়ার্ল্ড ওয়ারে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো এই যে আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করলো এবং মিত্রশক্তি দেশগুলোকে তারা সাপোর্ট দিল, এর কারণ কি? এর কারণ ছিল ডিপ্লোম্যাটিক কিছু ইস্যু ছিল, অনেক ইস্যু ছিল। গণতন্ত্র, মিত্রশক্তির দেশগুলোতে গণতন্ত্র ছিল, তো এর কালচারাল যে টাইসগুলো ছিল, কালচারাল ম্যাচ ছিল। ইভেন বিভিন্ন কারণে আমেরিকা কী করলো, মিত্রশক্তি দেশগুলোকে তারা সাপোর্ট দিতে শুরু করলো এবং জার্মানির বিরুদ্ধে পুরো দমে তারা যুদ্ধ করলো। এবং ইউএসের যে ব্যাকআপ নিয়েই কিন্তু রাশিয়া কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই কিন্তু যুদ্ধ থেকে বেরিয়ে যায়। তো মেইনলি যেটা হয়, আমেরিকা যুক্তরাজ্যকে, ব্রিটেনকে এবং ফ্রান্সকে একত্রে নিয়ে জার্মানিকে হারিয়ে দেয়। সেটা আমরা পরে দেখব। তো রিজনস ফর ইউএস এন্ট্রি ইন ওয়ার্ল্ড ওয়ার 1, সেটা আমরা একটু আগে দেখলাম যে ওই সাবমেরিনের ঝামেলাটার জন্য, লুজিতানিয়া জাহাজ ডুবাই দেওয়ার জন্য, তারপরে সাসেক্স প্লেজের কারণে, এবং জিমারম্যান টেলিগ্রাম। এই জিমারম্যান টেলিগ্রামটা হচ্ছে এই যে ব্রিটিশ ইন্টেলিজেন্স পায় যে ইন্টারসেপ্টেড এ নোট ফ্রম দ্য জার্মান ফরেন মিনিস্টার আর্থার জিমারম্যান টু হিজ অ্যাম্বাসেডর ইন মেক্সিকো, সাজেস্টেড দ্যাট মেক্সিকো অ্যাটাক দ্য ইউএস ইন এক্সচেঞ্জ জার্মানি উড হেল্প দেম রিগেইন ট্যাক্স TXNM এজ ইট অথেন্টিক। মানে হচ্ছে জার্মানি কি করে, মেক্সিকোকে বলে যে ইউএসকে অ্যাটাক করতে, তারা মেক্সিকোকে পরবর্তীতে অনেক সাপোর্ট দিবে, মানে তারা জার্মানি চাইছিল ওয়ারটাকে আরও বড় করতে। তো এই সব কারণে কিন্তু পরে ইউএস মানে যুদ্ধে অংশগ্রহণ করে। তো দ্য অ্যালাইস মুভ টুয়ার্ড ভিক্টোরি। তো অ্যালাইস অর্থাৎ মিত্রশক্তির দেশগুলো কিন্তু ভিক্টোরি পাওয়া যায়, মানে ভিক্টোরির দিকে মুভ করতে শুরু করে। যেমন ইউএস ডিক্লেয়ার্স ওয়ার অন জার্মানি 1917 সালের 6 এপ্রিল। জার্মানি লঞ্চড এ হিউজ অফেন্সিভ অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টে তারা অনেক অফেন্সিভ দিতে শুরু করে। রাশিয়া ড্রপ আউট করে এবং ইউএসের ট্রুপ আসার আগেই রাশিয়া কিন্তু ড্রপ আউট করে, মানে প্রায় হার মানা নেয় আর কি, মানে এরা অ্যাকচুয়ালি ড্রপ আউট করে ফেলায়। তো ইউএস এরপরে কি হয়, এরপরে ইউএস ট্রুপ আসে এবং ইউএস প্রায় 1 থেকে 2 মিলিয়ন ট্রুপ সৈন্য পাঠায়
এবং এই অ্যালাইস লঞ্চড মানে এই সবগুলো অ্যালাই কান্ট্রি মিলে এবং অ্যালাইস ট্রুপস ইউএসএ অ্যালাইড ট্রুপস মিলে একটা কাউন্টার অ্যাটাক লঞ্চ করে, ঠিক আছে। অ্যালাইস লঞ্চড এ কাউন্টার অ্যাটাক উইথ ইউএস হেল্প, জার্মানস ক্যান্ট উইন। তো জার্মানরা কিন্তু এটা জিততে পারে না। আর তো কাইসার উইলহেম টু স্টেপ ডাউন। তো জার্মানির যুদ্ধ চলাকালীন যে জার্মানির সম্রাট দ্বিতীয় উইলহেম, কাইসার উইলহেম, সে কিন্তু নেমে যায়, নির্বাসিত হয়ে যায় আর কি। জার্মানি অ্যারেঞ্জড অ্যান আর্মস্টাইজ উইথ দ্য অ্যালাইস। আর্মস্টাইজ মানে হচ্ছে যুদ্ধবিরতি। তো জার্মানি কিছু আর পারবে না, তারা হেরে যায় এবং তারা আর্মস্টাইজ করে অ্যালাইয়ের সাথে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান কেম টু অ্যান এন্ড অ্যাট 11 AM অন নভেম্বর 11, 1918। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেট। এটা হচ্ছে বিশ্বযুদ্ধের শেষ হওয়ার তারিখ 1918 সালের 11 নভেম্বর। এটা নোট করে রাখবেন। The Great War ends at 11 November 1918. Germany had formally surrendered on November 11, 1918, and all nations had agreed to stop fighting while the terms of peace were negotiated. June 28, 1990, Germany and the Allied nations, including Britain, France, Italy, and Russia, signed the Treaty of Versailles, formally ending the war. তো ওয়ারটা শেষ হয়ে হচ্ছে 1918 সালের 11 নভেম্বর, যে জার্মানি মানে সারেন্ডার করে, জার্মানি আত্মসমর্পণ করে। কিন্তু বিশ্বযুদ্ধটা অফিসিয়ালি শেষ হয় হচ্ছে ট্রিটি অফ ভার্সাইলিসের মাধ্যমে, অর্থাৎ ভার্সাই চুক্তির মাধ্যমে। ফ্রান্সের ভার্সাই নগরীতে যেই জুনের 28 তারিখে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডেট, জুনের 28 তারিখ 1919 সাল। এটা কিন্তু 1918 সাল না, 1919 সাল। 1919 সালের জুনের 28 তারিখ, জুনের 28 তারিখে ফ্রান্সের ভার্সাই নগরীতে একটা চুক্তি স্বাক্ষরিত হয় জার্মানি এবং অ্যালাইড যেই নেশনগুলো ছিল, মিত্রশক্তির দেশ, এদের মধ্যে একটা ভার্সাই শান্তি চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অফিসিয়াল সমাপ্তি হয়। সো এটা নোট করে রাখবেন। অ্যান্ড হোয়াট ইজ নাও? তো আমরা দেখতে পাই যে ট্রিটি অফ ভার্সাইলিস হয় 1919-এ, যার মাধ্যমে এই ওয়ারের শেষ হয়, পরিসমাপ্তি হয়। এবং এরপরে আমরা দেখি লিগ অফ নেশনস, 1919-এ লিগ অফ নেশনসের একটা জাতিপুঞ্জের একটা সূচনা হয় উড্রো উইলসনের মাধ্যমে আর কি। শান্তি প্রতিষ্ঠার কারণে লিগ অফ নেশনস হয়। তারপরে আমেরিকায় একটা খুবই বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে শেয়ার বাজার ধ্বংসের কারণে, যেটাকে গ্রেট ডিপ্রেশন বলা হয়। ফলেন এম্পায়ার্স, বিভিন্ন সাম্রাজ্য, ইউরোপের যে বিভিন্ন সাম্রাজ্য, জার, অস্ট্রিয়া হাঙ্গেরি, প্রুশিয়ান, অটোমান, বিভিন্ন এম্পায়ারের আমরা ফলেন দেখতে পাই, সাম্রাজ্যের বিভিন্ন মানে সাম্রাজ্যের পতন দেখতে পাই আমরা। তারপরে আমরা নতুন রাষ্ট্র ইউগোস্লাভিয়া বা যুগোস্লাভিয়ার গঠনে আমরা দেখতে পাই। তারপরে আমরা নিউ ডিল দেখতে পাই। নিউ ডিল সেটা হচ্ছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট, এটা পরের কাহিনী, এটা হচ্ছে 1929-এর দিকে সম্ভবত হোয়াইট প্যান বলা হয় এটাকে। এটা মার্কিন অর্থসচিব মিস্টার হোয়াইট একটা পরিকল্পনা ছিল রুজভেল্টের মাধ্যমে মেবি দেওয়া হয়, এটা হচ্ছে নিউ ডিল। যাই হোক, এখানে একটা কথা বলে রাখা ভালো যে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধের একটা কাহিনীর ভিত্তিতে কিন্তু পরবর্তীতে বেলফোর ঘোষণা হয়, আর সেই বেলফোর ঘোষণার ভিত্তিতে কিন্তু ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। তো বেলফোর ঘোষণায় কিন্তু চাইম ওয়াইজম্যান কাজে দেয়। তো একটা কথা সংক্ষেপে বলে রাখি যে একটা টাইমে কিন্তু ব্রিটিশরা কিন্তু প্রায় হারতেছিল জার্মানিদের কাছে, তখন কিন্তু চাইম ওয়াইজম্যান একটা অ্যাসিটন নামক একটা মরণাস্ত্র আবিষ্কার করে। সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা জিতে, পরবর্তীতে ব্রিটিশরা নিশ্চিত পরাজয় থেকে জয়লাভ করে। তো এই তো বিভিন্ন প্রোপাগান্ডা ক্রিয়েট হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে, বিভিন্ন প্রোপাগান্ডা অ্যাক্টিভিটি হয়। একটা বিশ্বযুদ্ধ চলাকালীন সময় দেশগুলোতে বিভিন্ন কারণে প্রোপাগান্ডা ছড়াইতে হয়। তো আমরা বিভিন্ন পোস্টার দেখবো এখন। এই পোস্টারগুলো মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় ইউজ করা হইতো প্রত্যেকটা কান্ট্রিতেই। এগুলোর কারণে মানে ফিনান্সিয়াল সাপোর্ট, তারপরে যেই মিলিটারি সাপোর্ট, নতুন নতুন ইয়াংরা যাতে মিলিটারিতে জয়েন করে, তাদের নিশ্চয়ই অনেক বিপুল সংখ্যক একটা সৈন্য দরকার ছিল, তারপরে বিপুল সংখ্যক ফিনান্সিয়াল সাপোর্ট দরকার ছিল। এগুলোর কারণে এইসব পোস্টার বা বিভিন্ন কারণে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে তাদের স্বার্থ আমরা হাসিল করে আর কি। তো এই পোস্টারটা খুবই পপুলার, যেটা মানে হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে ডিপোজিট ইউর গোল্ড ফর ফ্রান্স, গোল্ড ফাইটস ফর ভিক্টরি।
এরকম আরও পোস্টার আছে, যেমন এটা দিস ইন্ডিকেটস টু ওয়ার্ল্ড ওয়ার, দিস ওয়ান ইজ মাই ফেভারিট। Daddy, what did you do in the Great War? এই যে অবজেক্টিভস অফ প্রোপাগান্ডা, মানে রিক্রুটমেন্ট অফ সোলজার্স, ফিনান্সিং দ্য ওয়ার এফোর্ট, এলিমিনেটিং ডিসেন্ট ইউনিফাইং কান্ট্রি, কনজারভেশন অফ রিসোর্সেস, পার্টিসিপেশন ইন হোম ফ্রন্ট অর্গানাইজেশনস। টুলস অফ প্রোপাগান্ডা, মানে প্রোপাগান্ডার জন্য ক্রিয়েট করার জন্য কী কী টুলস, মানে ডেমোনাইজেশন, ইমোশনাল অ্যাপিলস, নেম কলিং, প্যাট্রিয়টিক অ্যাপিলস, হাফ ট্রুথ হাফ লাইস, catchy slogans, evocative visual symbols, humor, caricatures, etc. So this is the end of the slide, and আমরা দেখলাম যে বিশ্বযুদ্ধের একটা বিস্তর আলোচনা আমরা করলাম। তো যুদ্ধ মোটেই ভালো না, মোটেই কাম্য না, আমরা সেটা দেখলাম। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যুদ্ধে তাদের প্রাণ হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে। যাই হোক, আমরা কখনোই যুদ্ধ কাম্য করি না। তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য। যদি কোনো ভুলে থাকে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মেহেদী হাসান দীপ্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।